একটা বাড়ছে একটা কমছে, বাট না এটা কি স্যার, 1 হবে? এটা 1 উইকার হবে রিলেশনশিপ স্যার। না স্যার। না, এটা একটু স্ট্রঙ্গার যেটা নেগেটিভ, আর এটা এটা বেশি উইক স্যার। মানে ওটা থেকে আরো উইকার। আচ্ছা, এখন আরেকটা বলি, যদি এরকম ভাবে একটা বাড়ে আর একটা কমে, হ্যাঁ, এটাকে বলে লিনিয়ার রিলেশনশিপ। আর কার্ভিলিনিয়ারে কি হয়, এক সময় বাড়লো আর এক সময় কমে, একটা সার্টেন পয়েন্টে আবার কমে যায়। এই যে এখানে বাড়তে যেই রেটে ছিল আবার এখানে যায় অনেক জোরে বেড়ে গেছে গিয়া, বুঝছো তো? এটা বুঝাইছে লিনিয়ার রিলেশনশিপ আর নন লিনিয়ার রিলেশনশিপের সাথে সম্পর্ক। এটা দিয়ে বুঝাইছে স্ট্রং রিলেশনশিপ, এটা হলো উইক রিলেশনশিপ। এটা স্ট্রং, এটা উইক, বুঝছো তো? এটা একটা বার্সা প্রায় সমান। এটা ধরো যদি কোরিলেশন বাই করো 0.88 হয়ে যাবে, এটা -0.8 হয়ে যাবে, বুঝছো? আর এটা যদি করো 0.3 হবে, এটা হলো -0.3 হবে, কাছাকাছি হবে আর কি, এরকম একটা জিনিস। স্যার স্ট্রং রিলেশনশিপে স্যার স্ক্যাটারনেস কম থাকে স্যার। কম থাকবে, এক্স্যাক্টলি। আর এইটাতে যেমন আমরা বুঝি না কোন রিলেশনশিপ আছে না নাই, ও একটা বাড়ার সাথে একটা বাড়ছে আবার কমছে, বুঝছো না? জি স্যার। রিলেশনশিপটা বোঝা যাচ্ছে না কোনটার সাথে কোনটা, বুঝছো? জি জি স্যার। স্যার। এটা তো তাই, এটা স্ক্যাটারনেস বেশি, এটাতে স্ক্যাটারনেস কম, বাট রিলেশনশিপ একই রকম, একটা বাড়লে একটা বাড়ে না। এখন আসো রিগ্রেশন অ্যানালাইসিসের সংজ্ঞা লেখো। জি স্যার। লেখো রিগ্রেশন অ্যানালাইসিস, লেখছো? জি স্যার, লিখছি স্যার। ইয়েস স্যার। রিগ্রেশন অ্যানালাইসিস লেখো, আগে লেখা কোলন দাও, কোলন দিয়ে লেখো। স্যার বলেন স্যার। ইট মেজার দা average change of the dependent variable, average change of the dependent variable জি স্যার। for the unit change of the independent variable. জি স্যার। It measures, the রিগ্রেশন অ্যানালাইসিস কি মেজার করে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের গড় পরিবর্তন কোন সময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের একক পরিবর্তনের কারণে। It measures the average change of the dependent variable for the unit change of the independent variable. আচ্ছা, তাইলে এখন কি দাঁড়ালো? কোরিলেশনে দুইটা ভেরিয়েবল ছিল, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের কথা ছিল না, দুইটাই ইন্ডিপেন্ডেন্ট। কোরিলেশনে দুইটা ভেরিয়েবল ছিল, কি ছিল? দুইটাই ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। আর রিগ্রেশনে এসে দেখা গেছে একটা ভেরিয়েবল অবশ্যই ডিপেন্ডেন্ট লাগবে, জি স্যার। একটা একটার উপর নির্ভরশীল, একটা নির্ভরশীল ভেরিয়েবল লাগবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লাগবে। তাহলে অনেক সময় এই পার্থক্য দেওয়া যায়, ডিস্টিংগুইশ বিটুইন কোরিলেশন এন্ড রিগ্রেশন অ্যানালাইসিস। তো এই পার্থক্যটা এইভাবে লিখবা, আমি বলে দিই, লেখা লাগবে না এখন। ওই প্রথম যেই লিখছিলাম, কোরিলেশন মেজার দ্য কোরিলেশন অ্যানালাইসিসের মধ্যে both the variables are independent. কোরিলেশন রাখো, both the variables are independent. আর রিগ্রেশন লিখবা one variable must be dependent. One variable must be dependent. রাখো কোরিলেশন কোএফিসিয়েন্টের মান কত থেকে -1 থেকে +1। ওগুলো লেখো কোরিলেশন কোএফিসিয়েন্ট বা স্যার কথা শুনতে পাচ্ছি না স্যার। কথা ভেঙে আসছে। স্যার আপনি কি আছেন? তা আমি আবার বলছি, দেখো এখন শোনা যাচ্ছে?
জি স্যার এবার ক্লিয়ার। আমি কোরিলেশন আর রিগ্রেশন পার্থক্য আসে সেটা স্যার শোনা হয়ে যাচ্ছে গেল? না। স্যার শোনা গেল না স্যার। স্যার নেটওয়ার্কে প্রবলেম স্যার। এক নম্বরে দুইটা সংখ্যা লিখবা। জি স্যার। আমার এখানে তো এক নম্বরে হলো স্যার ডেফিনিশন স্যার। ডেফিনিশন, এটা ডেফিনিশনটা দিবা কোরিলেশন। আবার রিগ্রেশন এসে কি লিখবা? রিগ্রেশন এই পাশে এসে লিখবা, দাগ দিবা একটা, ইট মেজার দা এভারেজ চেঞ্জ অফ দি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ফর দি ইউনিট চেঞ্জ অফ দি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্লিয়ার? এটা জি জি স্যার। স্যার। এটা বললে 5 এর মধ্যে 4 পেয়ে যাবে, এটুকু বলতে পারলে। ও এটা হলো এক নাম্বার। এটা 2 নাম্বার। রিগ্রেশন কোএফিসিয়েন্ট লাইজ বিটুইন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। রিগ্রেশন স্যার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। হ্যাঁ, স্যার -1, আচ্ছা হ্যাঁ। স্যার 0 থেকে 1 না স্যার? না, কোরিলেশনে both the variables are independent, আর রিগ্রেশনে one variable must be dependent. স্যার রিগ্রেশনের কোএফিসিয়েন্ট স্যার একটু বলবেন কত থেকে কত আরেকবার স্যার? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ওকে স্যার। এই তো 3টা পার্থক্য হয়ে গেল, ইম্পর্টেন্ট 3টা পার্থক্য। আর লাগবে না কিছু? জি স্যার। এখানে বুঝছো তো? এখন জিনিসটা বুঝা গেল নি? তাহলে রিগ্রেশন কি করে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাড়াইলে বা কমলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কতটুকু পরিবর্তন হয় সেই মেজারমেন্টটা। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের কাজে লাগবে, সবারই কাজে লাগে, এই জন্য আমি এটা পড়াবো। এখন দেখো তাদের ইউজ, দেখো এই যে এটাতে দেখো, predict the value of a dependent variable based on the value of at least one independent variable। তার মানে তোমরা প্রিডিক্ট করতে পারে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের। মনে করো তুমি যদি আমাদের এক্সপোর্ট আর্নিংস, এক্সপোর্ট থেকে আমাদের যে আয় হয়, বৈদেশিক আয়, হ্যাঁ, তুমি যদি কন্টিনিউয়াসলি মনে করো তুমি 12 মাসের 24 মাসের ডাটা দিলা, তাহলে তুমি প্রিডিক্ট করতে পারবা 2 মাস পরে কি হবে, 3 মাস পরে কি হবে, 4 মাস পরে কি হবে। রেইনফল টেম্পারেচার, সেটা কানেকশন আনস্টেবল। হাইট ওয়েট, হাইট বাড়লে ওয়েট বাড়ে, ঠিক আছে? জি স্যার। ইনকাম এক্সপেন্ডিচার, ইনকাম বাড়লে এক্সপেন্ডিচার বাড়ে। এই যে একটা বাড়লে আটা কতটুকু বাড়বে এই মেজারটা এটা দেয়।
কি বলছে? Explain the impact of the change of the independent variable on the dependent variable. Dependent variable কোনটা? The variable we wish to predict or explain. আর independent variable কোনটা? The variable used to predict or explain the dependent variable. তার মানে এখানে একটা মডেল আছে, তোমাদেরকে লিখছিলাম আমি। তারপরে মডেলটা চলে যাই। দেখা যাচ্ছে কিনা? এই হলো রিগ্রেশন মডেল। এই মডেলে কোনটা কি? এটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটাকে বলে রিগ্রেশন কোএফিসিয়েন্ট, এটাও রিগ্রেশন কোএফিসিয়েন্ট, এটাকে বলে আমরা ইন্টারসেপ্ট টার্ম। আর আমরা ইন্টারেস্টেড হলাম বিটা 1 এর প্রতি। আমরা ইন্টারেস্টেড কিসে? বিটা 1 এর প্রতি। আর একটা টার্ম এখানে যোগ করা হয়, এটাকে বলে এপসাইলন আই, এটাকে এরর টার্ম বলে। হ্যাঁ, এটা অনেক কারণ আছে, এত কিছু তোমরা বুঝবা না। মনে করো আমি তো এখানে শুধু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা দিচ্ছি, এখানে হয়তো বা এইটাকে এক্সপ্লেন করতে আরো অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লাগে, আমি তো সেই ভেরিয়েবল কনসিডার করি নাই, সেই কারণে এটা যোগ করা যায়। আবার আমি এখানে রিলেশনশিপটা ধরছি লিনিয়ার, যদি বাস্তবে এটা লিনিয়ার না হয় তাহলে ওই এরর টার্মটা যোগ করা হয়। এটা এরর টার্ম যোগ করার অনেক কারণ আছে, বুঝছো? তো এইটা ইকোনমিক্স এর পরে, স্ট্যাটিস্টিক্স এর পরে একটা কোর্স আছে ইকোনোমেট্রিক্স। এই এপসাইলন আই যোগ হইছে ওই শুধু ইকোনোমেট্রিক্স এর কারণেই, আর এপসাইলন আই এর কারণে ইকোনোমেট্রিক্স হয়। এই এরর যত কম হবে আমার প্রেডিকশন তত ভালো হবে। এখন আমরা এত কিছু বোঝার দরকার নাই, আমরা শুধু বলবো দিস ইজ এ let a regression model of y on x be this, where y is the dependent variable, xi is the independent variable, epsilon I is the random error term, beta 1 is the slope coefficient, beta 2 is the intercept coefficient. এতটুকু বললে আমাদের হয়ে যাবে রিগ্রেশন মডেলের ব্যাখ্যা হয়ে গেল। ক্লিয়ার? আরিফ? জি স্যার। জি স্যার, আমি ক্লিয়ার শুধু স্যার। রিগ্রেশন মডেলের ব্যাখ্যা বুঝেছি, আর কিছু না। আমাদের এখন কাজটা কি? আমাদের কাজটা হলো বিটা 0 বিটা 1 কে বের করা। বিটা 0 বিটা 1 যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে এপসিলন আই ওই এররটা থাকবে না। যদি আমি বিটা 0 বিটা 1 কে এস্টিমেট করতে পারি, হ্যাঁ, নির্ণয় করে ফেলতে পারি, তাহলে এরর আর থাকবে না। ঠিক আছে? স্যার এররটা স্যার সেক্ষেত্রে কেন থাকে না? এরর থাকবে না এখন বলি। এই নির্ণয়টাই করব আমরা এমন ভাবে যাতে এই এররটা মিনিমাম হয়। বিটা 1 বিটা 0 এর মান এমন ভাবে আমি নির্ণয় করব যাতে আমার এররটা মিনিমাম হয়। তাহলে স্যার আমরা কি মানে আবার যখন বলছি, নির্ণয় করা হয়ে যাবে সেক্ষেত্রে আমরা মানে এররটাকে আর স্যার জিরো ধরে নির্ণয় নিতে পারবো? করবই আমি। নির্ণয় তো কোনো একটা মেথড দিয়ে করব না নি? জি স্যার, ওই ক্ষেত্রে কি স্যার যে আমরা মেথডটা এররটাকে আমি ব্যবহার করব, জিরো সেই ধরবো? মেথডটা হলো একে মিনিমাম করে আমি নির্ণয় করব। জি স্যার। এখন তুমি লেখো let the estimated model be, এটা তো তোমার থিওরিক্যাল মডেল, তাই না? estimated model be, এই যে এটা লেখো, বিটা 1 এর এস্টিমেট হলো বিটা 1, সরি b1, আর বিটা নট এর এস্টিমেট হলো b0। তুমি ওখানে এই মডেলের লেখছো প্রথম, ওটা লেখার পরে তুমি লেখো let the estimated model be this। লিখতে পারছো? তুমি আগেরটা লেখো না, আগেরটা লেখো আগে। লিখছি স্যার, লিখছি। আগেরটা লিখছিলা, এটা লিখছিলা? জি স্যার, আমি লিখছি স্যার। জি স্যার, জি এটা আগে লেখো। আমি আবার একটু সময় দিচ্ছি, 2 মিনিট। let a regression model of y on x be yi সমান, আবার বলে let a regression model of y on x, let a regression model of y on x be b দিয়ে এটা লেখো, এই যে y equal to beta naught plus beta 1 xi plus epsilon i। কেউ epsilon লিখতে না পারলে এই লেখো। let a regression model of y on x be yi equal to beta naught plus beta 1 xi plus epsilon i। এরপর লেখো where, নিচে এসে where দিয়ে লেখো একটা একটা করে, yi equal to dependent variable, where সোজা সোজা লেখো xi equal to independent variable,
এপসিলন আই সমান হলো এরর টার্ম, বিটা নট স্লোপ কোএফিসিয়েন্ট, বিটা 1 সরি বিটা নট হলো ইন্টারসেপ্ট কোএফিসিয়েন্ট, আর স্যার, বিটা 1 হলো বিটা স্লোপ 1 কোএফিসিয়েন্ট। স্যার বিটা 1 টা কি বলতে স্যার? পারো বিটা নট এন্ড বিটা 1 আর দ্য প্যারামিটার। আমি আবার বলছি, let a regression model of y on x be, আমরা ইকুয়েশনে শুধু লিখবো where yi সমান সমান হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, xi সমান হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, epsilon i সমান হলো এরর টার্ম, বিটা নট ইকুয়াল টু স্লোপ কোএফিসিয়েন্ট, বিটা নট ইকুয়াল টু ইন্টারসেপ্ট কোএফিসিয়েন্ট। স্যার বিটা নট বিটা 1 কে স্যার একসাথে করে একটা কি যেন বলছিলেন স্যার? অথবা বলবো বিটা নট এন্ড বিটা নট দ্য প্যারামিটারস, মানে তাদের মান আমরা জানি না, ওইটাই বের করতে হবে, প্যারামিটারস। বুঝে লেখছো? জি স্যার লিখছি স্যার। এরপর লেখো let the estimated model be, let the estimated model be, এটা লেখো, এই মডেল লেখো। let the estimated model be y head I equal to b naught plus b1 xi। স্যার এক্স এর মধ্যে স্যার হেড দেওয়া হয় না কেন স্যার? x এর তো হেড লাগবে না, x এর এস্টিমেট তুমি x এর মান দিলে y এর মান বের করো, ওই জন্য হেড দিছে। ও আচ্ছা স্যার। x তো ইন্ডিপেন্ডেন্ট, প্রিডিকশন করবা। জি স্যার বুঝতে পারছি স্যার। বুঝছো? এখন বিটা নট বিটা 1 পেয়ে গেলে তুমি প্রিডিকশন করতে পারবা। মনে করো তুমি ধরো 6 সেমিস্টার পড়ছো, তোমার 7 সেমিস্টারে কি রেজাল্ট হবে বের করে দিবে এখান থেকে, মডেল থেকে। বুঝছো? জি স্যার। এই যে দেশের জিডিপি এটা হবে ওটা হবে সেটা হবে, যে প্রিডিকশন করে না, সব প্রিডিকশনই তোমার করে হলো ইয়ে দিয়ে। আচ্ছা এখন ফর্মুলা লেখো, where b1 equal to, ফর্মুলা লেখা নাই দেখতেছি এখানে, where b1 equal to এটা, where b1 equal to, b1 কেমনে বের করবা? লাগবে না? জি স্যার। স্যার লাগবে স্যার। হ্যালো, জি স্যার, স্যার। এক্স এর মান যখন where b1 equal to, লেখো না where b1 equal to, লিখতেছি স্যার স্যার। লিখছি স্যার। এস্টিমেট অফ উপরে রিগ্রেশন। লেখো কোভেরিয়েন্স অফ xy, ওই যে কোরিলেশন লিখতে যেটা লিখছিলা, উপরে হলো কোভেরিয়েন্স অফ xy, নিচে হলো s of sx, মানে স্যার সিগমা এক্স। আচ্ছা সিগমা স্কয়ার x হবে এখানে, s স্কয়ার x একটা পার্থক্য আছে। জি স্যার। ভেরিয়েন্স স্যার। s স্কয়ার x সমান সমান লেখো, ক্যালকুলেশন কি দিয়ে করবা, ফর্মুলা দিয়ে সেটা লিখে দিই। ক্যালকুলেশন ফর্মুলা লিখে বলো সরাসরি, সমান সমান সামেশন ওভার xi yi মাইনাস n x বার y বার। আমার ল্যাপটপে চার্জ নাই, এ লাকি একটু চার্জারটা লাগাও না আমার, পারবা? হ্যালো, কতক্ষণ লাগে রে তোদের? স্যার লেখা শেষ স্যার। where b1 equal লিখছি তো to স্যার। covariance of xy divided by s square x, ওকে, সমান সমান সামেশন ওভার xi yi মাইনাস n x বার y বার। আর নিচে লেখো, নিচে রুট ওভার লাগবে না, রুট ওভার বাদ দেওয়া শুধু s এর টার্মটা হবে। সামেশন অফ এক্স লেখো এক্স স্কয়ার মাইনাস এন এক্স বার স্কয়ার। সামেশন ওভার xi স্কয়ার
সামেশন ওভার xi স্কয়ার, ও এটা ওখানে শোনো, এই ডটটা এটা খোলো না, উপরেটা, উপরে এই পাশে, ওই পাশে যাচ্ছিস কে? এই পাশে দাও, থাপড়া দেবো। স্যার লিখেছি। তাহলে আমি কি দাঁড়ালো, তাহলে আমি আবার সাম আপ করি। where b1 equal to summation over x, sorry, covariance of xy divided by s square x সমান সমান summation over xi yi minus summation over, sorry, minus n x bar y bar, summation over xi yi minus n x bar y bar, নিচে হলো summation over x square minus n x bar square। ঠিক আছে, রুট কিন্তু নাই। জি স্যার। আর বি নট বাই করতো না, এন্ড বি নট ইকুয়াল টু, পাইছি, এন্ড বি নট ইকুয়াল টু, লেখছো? জি স্যার। বি নট ইকুয়াল টু ওয়াই বার মাইনাস বি ওয়ান এক্স বার, y বার মাইনাস ওয়াই বার মাইনাস বি ওয়ান এক্স বার। লিখছি স্যার। তাহলে একটা ডেটাতে আমার ক্যালকুলেশন করতে গেলে কি লাগে? এখানে আরো কম লাগে, তোমার তিনটা টার্ম লাগে। একটা হলো সাম অফ এক্স ওয়াই, আরেকটা লাগে সাম অফ এক্স স্কয়ার, আর হলো এক্স বার আর ওয়াই বার। দেখো তো এই দিলে হয়ে যায় কিনা সব, বুঝছো তো কথাটা? জি স্যার, হয়ে যায় স্যার। হয়ে গেলে এই ডাটার জন্য করবা, এই ডাটা তো বড়, তোমরা একটা ছোট ডাটার জন্য করো। একটা ছোট ডাটা দেই, যেটা মুখোমুখি করে বলতে পারবা। জি স্যার। হ্যাঁ, জি স্যার। দেন স্যার। স্যার আপনি একটা বানাই দেন স্যার। ওই তো আমি এটা বানিয়ে দিচ্ছি, দাঁড়াও, হলো একটা ঘর বানালাম। আমি এইদিকে দেখি। হ্যাঁ, জি স্যার। স্যার টেবিল করে নিলে পারতেন স্যার। আর এত সময় নেই। স্যার কমা কমা দিয়ে দেন স্যার। কটা হয়েছে? 5টা হয়েছে নি? জি স্যার, 5টা হয়েছে স্যার। নাও, একদম সোজা, মানে ছোট ডাটা দিছি, মুখোমুখি করে নিতে পারবা। এইটার জন্য তুমি এই ডাটার জন্য কোরিলেশন আর রিগ্রেশন দুইটাই এস্টিমেট করে নাও। নাও, আমার করা লাগবে তোমাদের সাথে, না পারবা? স্যার পারবো স্যার।
ফর্মুলা দুইটা শুধু সামনে রাখবে, আর তো এটা তো প্রথম হলে গুণ করে লাও, এক্স এর যোগ করো, ওয়াই এর যোগ করো, এক্স এর স্কোয়ার করো, ওয়াই এর স্কোয়ার করো। তোমরা কলাম কলাম করে করবা, বুঝছো? জি স্যার, কলাম করে করতেছি স্যার। প্রথম কলামে এক্স নাও, দ্বিতীয় কলামে ওয়াই নাও। জি স্যার। হয়ে গেছে? আরেকটা প্রশ্ন দিলাম।
স্যার কোএফিসিয়েন্ট কোরিলেশনটা স্যার 0 আসে। হ্যাঁ, জিরো একটা কথা না রে। স্যার আমার হচ্ছে এক করছি, স্যার। 0.967 স্যার। 0.96628 জি স্যার, হ্যাঁ? এটাই। হ্যাঁ, স্যার correlation কোরিলেশন আমার কথা, কোএফিসিয়েন্ট 0.9. স্যার 0.96628 96 আর স্যার ওইটাও শেষ স্যার। সেকেন্ডটা স্যার, সেকেন্ড আসছে স্যার সেকেন্ড আছে বাকি আছে। স্যার বি নট ইকুয়ালস টু 0.5183 আর স্যার বি ওয়ান আসছে স্যার 0.1066। 3 নাম্বারটা স্যার 11.118 আসছে। এই তো পারে গেছো, আর পারো নাই তো তোমরা কেন বললো যে বুঝো নাই, পড়াই নেই, কি কইদা আর পারলা কেমনি? স্যার 3 নাম্বারটার অ্যান্সার স্যার 11.1883। এক সেকেন্ড, আমি তোমাদেরকে রেজাল্ট একটু আমি করতেছি। কয়জন হয়েছে রে? স্যার আমার হয়েছে আমার স্যার হয়েছে, প্রথম স্যার। দুইটা, লাস্টের একটা বাকি স্যার। যাদের হয়েছে তাদের আজকে নাম্বার দিয়ে দেবো। স্যার আমার স্যার সবগুলা শেষ স্যার। স্যার আমার হয়েছে, স্যার। জি স্যার। কয়জনে পারছে বলো, আর কারা পারে নাই? জি স্যার, কমপ্লিট। খুব আনন্দ।